প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। সংসদ নির্বাচনের বিষয়ে দেশের প্রান্তিক জনগণের মধ্যে যতটা প্রচারণা চলছে, তার কিন্তু ছিটে ফোটাও গণভোট প্রশ্নে নেই। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচার যে অভিযান চালাচ্ছে, সেখানে গণভোটের ইস্যুটি যদি সামনে না আনে, তাহলে কিন্তু জনগণ এত সচেতন হবে না। জামাত ইসলাম ইতিমধ্যে গণভোটে হাঁ রায় দেওয়ার জন্য ক্যাম্পেইন শুরুর ঘোষণা দিয়েছে। আর আপনি জানেন যে জামাতের জোট সঙ্গী এনসিপি এবং এবি পার্টিও হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, শুরু থেকে কিন্তু এনসিপি এই গণভোটের ব্যাপারে অব্যাহতভাবে বলেই যাচ্ছিল। তবে বৃহত্তম রাজনৈতিক শক্তি বিএনপি গণভোটে হাঁ ভোট দেওয়ার জন্য মাঠ পর্যায়ে যদি নির্দেশনা না দেয়, তাহলে ইতিবাচক ফলাফল নিয়ে শঙ্কা কাটবে না বলে অনেকে কিন্তু মন্তব্য করছেন। আপনি কি বলবেন? আমরা বিএনপিকে এখনো হাঁ ভোটের পক্ষে জোরদার কিছু করতে দেখিনি। আপনি জানেন যে এই গণভোটটি হচ্ছে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জন্য, এবং আমরা যে এত কথা বলেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য, এবং এগুলোকে আপনি যদি ভবিষ্যতে বাংলাদেশে দেখতে চান, এটাই তার রক্ষা কবচ। কাজে এখানে কম্প্রোমাইজ করার এবং আপনার শিথিলতা করার কোনো কিন্তু সুযোগ নাই। এই যে এনসিপি বলি, জামায়াতে ইসলামী বলি কিংবা বিএনপি বলি, সবাইকে এককাট্টা হয়ে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট আদায় করতে হবে। কারণ আপনি একবার চিন্তা করুন ওই দৃশ্যটা, যে না ভোট হয়েছে, কথার কথা, তার মানে জুলাই এমনিতেই বিলীন হয়ে গেছে অনেকটা চেতনার দিক থেকে, আবার কনস্টিটিউশনাল ম্যান্ডেটের জায়গাটাতেও আপনি দুর্বল হয়ে গেলেন, আপনাকে আর সেই ম্যান্ডেট দেওয়া হলো না। কাজে আমরা এনসিপিকে শুরুর থেকে দেখছি, কারণ এনসিপির জন্ম, এনসিপির গড়ে ওঠা, এনসিপির রাজনৈতিক বয়ানের সাথে গণভোটের প্রশ্নমালাগুলা ওতপ্রোতভাবে যুক্ত। জামাত ইসলামীকেও আমরা সংস্কারের পক্ষে শুরু থেকে অবস্থান নিতে দেখেছি। আমার ধারণা কিছু কিছু সংস্কারের প্রশ্নে বিএনপির কিন্তু মতভিন্নতা ছিল, তারা অতটা কমফোর্টেবল ছিল না, কিন্তু সেগুলোকে ওভারকাম করেই গণভোটে প্রশ্ন সংযোজিত হয়েছে বলে আমার ধারণা। কাজেই বিএনপিকে এখন ওন করতে হবে, এবং তার রাজনৈতিক সংগঠন, তাদের যারা প্রার্থী হয়েছেন, জনগণের কাছে ভোটে গেছেন, তাদের কাছে এটি পৌঁছে দিতে হবে। আমি সম্প্রতি গ্রাম থেকে এলাম, আমার বিক্রমপুরের গ্রাম, সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে নির্বাচনের এক ধরনের আবহ তো তৈরি হয়েছে। কেননা আপনি প্রায় 3 থেকে 4 জন করে প্রার্থী, শক্ত প্রার্থী বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের যে স্বতঃস্ফূর্ততা, সেটা এখনও কিন্তু শুরু হয়নি। সেটা চূড়ান্ত না হওয়ার একটা কারণ হতে পারে। প্রার্থী তো মোটামুটি অধিকাংশ জায়গায় চূড়ান্ত, দু একটা কিছু জায়গায় হয়তো ঝুলে আছে, কিন্তু মানুষের ভেতর থেকে নির্বাচনের প্রতি যে টান, সেটি রাজনৈতিক দলগুলোকে তৈরি করতে হবে। দেখুন, এখন পর্যন্ত এটি প্রশাসনিক বিষয় হয়ে আছে। সরকার করছে, সরকার বাস নামিয়েছে, গণভোটের জন্য প্রচারণা করার জন্য একজন বিশেষ সহকারী নিয়োগ করেছে। এইগুলো দিয়ে কিন্তু নির্বাচনটি হবে না। নির্বাচনটি মনে প্রাণে রাজনৈতিক দলকে ধারণ করতে হবে, এবং ভোটারদেরকে আনতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে, তাদের আপনার ইশতেহার তাদেরকে বোঝাতে হবে। ওই জায়গাটি এখনো আমরা যেতে পারিনি। আশা করছি আরেকটা বিষয় হলো, সেটা হলো যে রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ গণভোট প্রশ্নে নীরবতা, এটাকে আপনি রাজনৈতিক ব্যর্থতা বলবেন, নাকি সচেতনভাবে উপেক্ষা করা হচ্ছে? আমি বলবো সচেতনভাবে উপেক্ষা করা হচ্ছে। তাহলে তো এটা খুব ভয়ঙ্কর। কেননা আপনি দেখবেন যে জুলাই আগস্টে যে পরিবর্তনটি ঘটেছে, গণ অভ্যুত্থান ঘটেছে, রাজনৈতিক দলগুলো তার জন্য প্রস্তুত ছিল না। স্টুডেন্টরা এটি ঘটিয়ে ফেলেছে, এখন তারা তার বেনিফিট নিচ্ছে, কিছুটা দায়ও নিচ্ছে। বেনিফিটই মূল, কেননা স্টুডেন্টরা তো আর সংগঠিত না, তারা কোনো রকমে এনসিপি বলে একটি দল করেছে, তারা এখনো টিকে আছে। তার মধ্যে জামায়াতে ইসলামীর জোটে যাওয়া নিয়ে তাদের মধ্যে ভাঙন তৈরি হয়েছে। কেউ কেউ অভিযোগ করছে যে 7-8টি সিট নির্ধারণ করে তারা দলের প্রতি ন্যায্য আচরণ করলো না। এখন রাজনৈতিক দলগুলো আপনি খেয়াল করে দেখুন, গত 17 মাসে সংস্কার নিয়ে, নিজেদের রাজনীতি সংস্কার নিয়ে কি করেছে। আমরা যদি বড় দলের ব্যাপারে মূল অভিযোগটি দেখি, সেটি আরও সুচারুভাবে হয়েছে। এই যে দখলদারিত্ব, চাঁদাবাজি, দলীয় প্রধান যত কথাই বলুক, তিনি কি নিয়ন্ত্রণ স্থাপন করতে পেরেছেন? আমরা তো মাঠঘাট থেকে সেই খবর পাচ্ছি না। আবার জামাত ইসলামীর ব্যাপারে অভিযোগ হচ্ছে তারা প্রতিষ্ঠান দখল করেছেন,
তারা নীতি নির্ধারণী জায়গাগুলোতে প্রভাব বিস্তার করতে শুরু করেছেন। কেউ কেউ মনে করছেন তারা ক্ষমতার স্বাদ পেতে শুরু করেছেন। এরকম একটি জায়গায় রাষ্ট্র সংস্কার আসলে কার এজেন্ডা? আমি মনে করি যে দুটি জোট এই মুহূর্তে ভাবছে যে তারা সরকারে যাবে। এখন দেখুন, তার মধ্যে তো একটি জোট সরকার গঠন করবে, কাজে তার দায় হয়ে যাবে রাষ্ট্র সংস্কারের কাজগুলোকে বাস্তবায়ন করা। 16 বছর ক্ষমতার বাইরে নির্যাতনের শিকার, হত্যা, গুম খুনের শিকার হওয়ার পরে তারা কেউ কেউ ক্ষমতার স্বাদ পেতে চাচ্ছেন, ক্ষমতার দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিয়ে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা কিন্তু সেটি না। মানুষ আওয়ামী লীগ পালিয়ে গেছে, তার জায়গায় বিএনপি বসলো, কিংবা জামাতের জোট বসলো, এই পরিবর্তন মানুষকে আশাহত করবে। কিন্তু রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে অন্তত 5টি 6টি 7টি মৌলিক সংস্কার, যেটা দিয়ে দেখুন মানুষের চাওয়া হচ্ছে তার দোরগোড়ায় একটি সুবিধা পৌঁছাবে। তিনি আগে যে ঘুষ দিতেন সেই জায়গায় ঘুষ দিতে হবে না, দুর্নীতি কমবে, তার দোকানটি কিংবা অফিসটি চাঁদাবাজদের দখলে যাবে না। সে কিন্তু আমাদের সংবিধানের পরিবর্তন নিয়ে চিন্তিত না, কিন্তু তার কাছে এই ঘটনাগুলো ঘটতে হবে সংস্কার হলে। রাইট, সংস্কার ছাড়া তো তার জীবনে কোনো পরিবর্তনই আসবে না। ফলে আপনি যদি 12ই ফেব্রুয়ারির পরে দেখেন যে সংস্কার নিয়ে কাজ হচ্ছে না, সারা সরকার গঠন করছে, তারা আপনার এটিকে পাশ কাটিয়ে যাচ্ছেন, সেটি আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট, আমি বলবো প্রত্যাশা, তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হবে, এবং তাতে করে মানুষ কিন্তু আবার আগামীর জন্য বিক্ষুব্ধ হতে অনেকটা বাধ্য হবে। আশা করছি কোনো রাজনৈতিক দল যদি মাঠ পর্যায়ে হাঁ ভোটের স্পষ্ট নির্দেশনা না দেয়, তাহলে কি ধরে নেওয়া হবে দলটি আদতে সংস্কার চায় না? এই প্রশ্ন উঠেছে। আরও কিছু প্রশ্ন উঠেছে যে রাজনৈতিক দলগুলো যদি গণভোটকে গুরুত্ব না দেয়, তাহলে কি বলা যায় তারা আসলে সংস্কার নয়, কেবল ক্ষমতাই চায়? না, এটি তো এই ভোটের ভেতর দিয়ে প্রমাণিতই হয়ে যাবে। আপনি সংস্কার চাইলে আপনার দলের কর্মীদেরকে বলতে হবে, সমর্থকদেরকে বলতে হবে যে এই দেখুন, সংস্কারের যে গণভোটের যে প্রশ্নগুলো, আমি মনে করি এগুলো কিন্তু গত কয়েক বছর ধরে, এমনকি জুলাইয়ের আগেও যেই বড় দলটির কথা আমরা বলছি, তাদের 31 দফাতেও ছিল। কাজেই সে কি তার অবস্থান থেকে সরে যেতে চাচ্ছে? আমি যদি ওই দলের নীতি নির্ধারক হতাম, আমি বরং বলতাম আমার প্রস্তাবনাকে রাষ্ট্রের প্রস্তাবনা হিসাবে গ্রহণ করা হয়েছে। তাদের এই বড় ইতিবাচক প্রচারণা চালানো যেত, ইতিবাচক প্রচারণাটি তাদের করতে হবে। দেখুন, যখন 31 দফা হয়েছিল আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে একদিকে কালো শাসন, আরেক দিকে একটি সূর্যের আলো দেখা যাচ্ছে, এবং তারা পরিবর্তনের কথা বলছেন। এই জন্য কিন্তু তার জোটসঙ্গী হয়েছিল অনেক প্রগতিশীল দলও। কাজেই তাদেরকে এই জায়গাটি ধরে রাখতে হবে। আপনি যদি গণভোটে সংস্কারের পক্ষে না থাকেন, হ্যাঁ ভোটের পক্ষে না থাকেন, তাহলে তো আপনি সংস্কার বিরোধী। তাহলে তো আপনি আসলে চান না রাষ্ট্রের খোল নলছে বদলাক, আপনি চান ক্ষমতার পালাবদল হোক। ক্ষমতার পালাবদল তো বাংলাদেশ চাচ্ছে না। কাজেই এই জায়গাতে তাদের পিছু হটার তেমন কোনো সুযোগ নাই। এটি বরং যারা যত দ্রুত রপ্ত করবে, তার সংগঠনকে বলবে, সমর্থককে বলবে, তার হয়তো বিশ্বাসযোগ্যতা তত তৈরি হবে। কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান কোনো রাজনৈতিক দল না ভোট দিয়েছে বলে প্রমাণিত হলে ক্ষমতায় গিয়ে তাদের জুলাই অভ্যুত্থানের সম্মুখভাবে থাকা ছাত্র জনতার অসন্তোষ ও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। ধরা যাক একটি দল কোনো আসনে তাদের প্রতীকে 2 লাখ ভোট পেয়েছে, কিন্তু সেই আসনে গণভোট হাঁ পড়েছে 1 লাখ। এর মানে অনায়াসে প্রমাণিত হবে যে ওই দলের ভোটাররা সবাই হাঁ ভোট দেয়নি। এতে সংস্কার প্রশ্নে সেই দলের অবস্থান কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। গণভোটের বিষয়টি কি সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার একটি লিটমাস টেস্ট বলতে পারি আমরা? এখন পর্যন্ত আমি একটা জিনিস বলি, এটা হচ্ছে যে তারা সবাই অভ্যস্ত হচ্ছে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য, এবং সবাই 16 বছর ধরে ক্ষমতার বাইরে। আমরা প্রবণতা যেটি দেখছি, তার দলের প্রার্থী নির্বাচন করা, উপদলীয় বা দলীয় কোন্দলকে নিয়ন্ত্রণ করা, জোট সঙ্গীদেরকে আসন বন্টন করা, এগুলো নিয়ে দলগুলো এখন পর্যন্ত ব্যস্ত। তার নিজের ইশতেহার নিয়েও কিন্তু আমরা কোনো কথা শুনছি না, রেটরিক্স শুনছি। রেটরিক্স দিয়ে তো আর রাজনীতি হবে না। তৃতীয় জায়গায় তৃতীয় প্রাধান্য পেল গণভোট, কিন্তু এটি কিন্তু তার প্রথম প্রাধান্য হওয়ার কথা ছিল। তিনি যে রাজনীতি 7 মাস ধরে আমরা ঐক্যমত্য কমিশনে তাকে যে প্রতিদিন সভায় হাজির হতে দেখলাম, এই জায়গাটিতে আমরা এখনো দলগুলোকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে দেখছি না। এমনকি আপনি যেই দল দুটির কথা বললেন,
এনসিপি বা জামাতে ইসলামী, তারও কিন্তু প্রার্থী নির্বাচন এবং তার নির্বাচনী কৌশল নির্ধারণের কাজে সময় বেশি দিতে হচ্ছে, গণভোটে কম। আর এটি পরিষ্কার হয়ে যাবে যে দলগুলো তার সংগঠন কিংবা সমর্থকদেরকে গণভোটে উৎসাহিত করেছিল কিনা, হ্যাঁ ভোটে উৎসাহিত করেছিল কিনা। আমার যতটুকু ধারণা যে এখনো জনগণ কিন্তু গণভোট সম্পর্কে পরিষ্কার না। দেখুন, এগুলো শহুরে ব্যাপার, এগুলো আমরা ঐক্যমত্য কমিশনে দেখেছি, এগুলো শাসনতন্ত্রের পরিবর্তন, শাসন ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রের সংস্কার, এগুলো আমার ধারণা 80% ভোটারের কানে কিংবা মগজে এখনো ওইভাবে ঢোকেনি। আমাদেরকে এটা হানা কিন্তু ঢোকানোটা সহজ না, অনেক হানা হায়ের পক্ষে ভোট, এটা তো সিম্পলিফাই করা হয়েছে। কিন্তু এই কথাগুলো আরেকবার বললে দলগুলোর নিজেদেরও এক ধরনের সক্ষমতা তৈরি হতো, ক্ল্যারিটি আসতো তাদের কথায়, এবং জনগণের কাছেও তাদেরকে বেশ কমিটেড মনে হতো। আশরাফ কাছে আপনি বলছিলেন যে ক্ষমতার স্বাদের একটা কথা বলছিলেন, আলটিমেটলি যেটা হয়েছে এই সংকট, এই কারণে কেউ কেউ বলছেন এই কারণে সংকট তৈরি হয়েছে। সেটা কেমন? সেটি হলো যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় নেই, ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু ক্ষমতার স্বাদ কিন্তু উপভোগ করছেন সবাই, যার কারণে এখন ক্ষমতার বাইরে থাকার আর তারা চিন্তাও করতে পারছে না, যেভাবেই হোক না কেন ক্ষমতায় যেতে হবে। যার কারণে টোটাল নির্বাচনটা হয়ে গেছে ক্ষমতা কেন্দ্রিক, যেটা আসলে 5ই আগস্ট সেটা বলেনি, সেটা নতুন বাংলাদেশের কথা বলছিল, জন আকাঙ্ক্ষা নতুনভাবে তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখছি যে ঘুরে ফিরে কেমন জানি রিজিম চেঞ্জের দিকে যাচ্ছে, নতুন বাংলাদেশের দিকে না। কি বলবেন? একদম ঠিক, এবং আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। দেখুন, আজকের অনেক সমস্যা আমি বলে থাকি এটি শেখ হাসিনার তৈরি, আজকের অনেক সমস্যা ওই ফ্যাসিস্ট রেজিমের তৈরি। কিরকম? রাজনীতির যে ক্ষতি করে গেছেন উনি, সেটি হচ্ছে আমরা একটি গণতান্ত্রিক বহুদলীয় রাজনীতি থেকে ছিটকে পড়েছি। আজকে গত 17 মাসেও যারা এখন কমফোর্টেবলি চলাচল করছেন, জেলের ভেতরে নেই, গুম খুনের আওতায় নেই, তাদের মধ্যেও কিন্তু আমরা রাজনৈতিক চর্চা কম দেখছি। ক্ষমতার চর্চাকে রাজনীতির চর্চা বানিয়ে ফেলা হয়েছে। শেখ হাসিনা যেরকম জোর করে তিনবার ইলেকশন না করে ক্ষমতায় থেকে গেছেন, এদের কারো কারো মগজে ঢুকে গেছে যে এটি হচ্ছে রাজনীতি এবং এভাবেই ক্ষমতায় থাকতে হয়। তার মানে হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং না যাওয়ার পার্থক্যটি আকাশ পাতাল। এখানে আমরা মুখে পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের কথা বলছি, বিশেষ করে ব্রিটেনের উদাহরণ দেই, সেখানে কিন্তু ছায়া সরকার এবং সেখানে বিরোধী দলের রোল, বিরোধী দলের ভূমিকা, এগুলো কিন্তু অনেকভাবে মানুষকে উজ্জীবিত করে। যে কারণে আপনি দেখতে পান যে যেই সরকারটি দলটি ক্ষমতায় থাকে, তারপরে একেবারে বদলে যাওয়া একটি নির্বাচন আপনি দেখতে পান। আমাদের এখানে এই যে মানে দ্বিতীয় বৃহত্তম দলকে সেদিন দেখলাম প্রথম দলের কাছে গিয়ে বলছে যে নির্বাচনের পরে তারা আবার বসতে চায়, একসাথে সরকার গঠনের কাজ করতে চায়। আমার কাছে কিন্তু বেশ ভয় লেগেছে। আমি তো এটি চাই না। আমি চাই সরকারে থাকবে একটা দল, তার বিরোধী দলে থাকবে একটি শক্তিশালী বিরোধী দল, এবং যারা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিবে, এমনকি নিজেদের আদর্শ প্রচার করবে, পলিসি প্রচার করবে, প্রোগ্রাম প্রচার করবে, তাহলে তার সম্ভাবনা আগামীতে বাড়বে। আমরা যখনই দেখি এক পাত্রে সব দল যাওয়ার চেষ্টা করছে, তখনই বোঝা যায় এখানে গণতন্ত্র কিংবা নীতি নৈতিকতার চেয়ে ক্ষমতার স্বাদ 5 বছরের জন্য পাওয়াটা তাদের কাছে মূল অবজেক্টিভ বলে মনে হয়। আশা করছি আরেকটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি, যেটা একটু আতঙ্কজনক, উদ্বেগজনক নিঃসন্দেহে। সেটি হলো, আপনি জানেন যে গত 15 বছরের সরকার এবং দল একাকার হয়ে গিয়েছিল। এখন রাজনৈতিক দল যারা রয়েছেন নির্বাচনের মূল শক্তি হিসাবে, তারা যদি ক্ষমতায় যায়, তাহলে দল এবং সরকার একাকার হয়ে যাওয়ার আশঙ্কাই সবচেয়ে বেশি। কি বলবেন? এখন পর্যন্ত প্রবণতাটা তাই, প্রবল, একেবারেই। আমি কিন্তু রাজনীতিতে ছিটে ফোটা পরিবর্তনও দেখতে পাচ্ছি না। শোনেন, একজন ব্যক্তির কথা আগের থেকে অনেক সফট হতে পারে, দূরদর্শী হতে পারে, কিন্তু তার রিফ্লেকশন আমি তার সংগঠনে দেখতে হবে, নাহলে কিন্তু এটি আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমি ওনাকে আলাদা করে হয়তো বলবো যে উনি অনেক পরিবর্তিত হয়েছেন, 17 বছর বিদেশে ছিলেন, যুক্তরাজ্যে ছিলেন, ওই দেশে থাকলে মানুষের আচার আচরণে অনেক হাম্বল ব্যাপার আসে, সেগুলো সবই ঠিক আছে। এই যে আপনি বলছিলেন তো শুধু দল আর সরকার, আমি বলবো যে সংসদ এবং রাষ্ট্র একাকার হয়ে গেছিল। 4টি এন্টিটি,
যেখানে আপনি একে অন্যকে নজরদারি রাখার কথা, চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার কথা। আমরা দীর্ঘদিন আন্দোলন করে কনস্টিটিউশনাল বডিগুলোকে কিছুটা দাঁড় করিয়েছিলাম, সবগুলোকে আত্মীকরণ করে। আপনি খেয়াল করেন, একটা কথা তরুণদেরকে আমার বলতে ইচ্ছা করে, তারা বলে যে রাজনৈতিক দলগুলো সফল হয়নি। কথাটা পূর্ণাঙ্গ সত্য না। রাজনৈতিক দল আন্দোলন করতে পারে একটি দলের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে পারে না। আপনি যখন রাষ্ট্র, সরকার, দলকে একাকার করে ফেলেন, তার জন্য গণ অভ্যুত্থান ছাড়া উপায় থাকে না। এটি আমি বলবো যে আমার তরুণ বন্ধুদেরকে আত্মস্থ করার জন্য শেখ হাসিনা ওরকম একটি শাসন ব্যবস্থা দাঁড় করিয়েছিলেন, যে আমার গায়ে টোকা দেওয়া মানে বাংলাদেশ রাষ্ট্রের প্রশাসনে টোকা দেওয়া, অথবা পুলিশের দিকে টোকা, রাষ্ট্রবিরোধী হয়ে ওঠা, যেটি সারা পৃথিবীতেই স্বৈরাচাররা করে থাকেন এবং ফ্যাসিজমের প্রবক্তারা করে থাকেন। আমাদের যে ধরেন বিরোধী বিএনপির কথা যদি আমি বলি, তারেক রহমান দেশে ফিরে আসার পর থেকে আমরা কিন্তু দল, এবং উনি যদি আগামী সরকার গঠন করতে পারেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারেন, তার সরকারের যে সেটস অফ মিনিস্টার্স আর দলের যে আপনার প্রধান ব্যক্তি এবং সাংগঠনিক কাজ যারা করবেন, তাদের মধ্যে এই পার্থক্যটি আমরা এখনো দেখতে পাচ্ছি না। এটি পরিষ্কার করা দরকার, কেননা আমরা কিন্তু চাই যে দল দলের মতো থাকবে, সরকার গঠন হবে এবং সরকারের ভেতরে যেন পরিবর্তন হতে পারে পারফরমেন্সের দিক থেকে, এবং রাষ্ট্রকে বা যেন কোনোভাবে আত্মীকরণ করা না হয়, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেন দলীয়করণ করা না হয়। এই জায়গাগুলো আমার মনে হয় এখন পর্যন্ত ক্লারিটি আসেনি। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। আরেকটি পাতানো নির্বাচন এর আশঙ্কা প্রকাশ করেছে কোনো কোনো রাজনৈতিক দল। ভোটের দায়িত্বে থাকা দলীয় কোট আনকোট ডিসিএসপিদের অপসারণের দাবি তুলেছে জামাতে ইসলামী। আপনি জানেন, কদিন আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামাতের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে, এবং জামাতের নায়েবে আমির ডক্টর তাহের সাংবাদিকদের জানান যে আরেকটি পাতানো নির্বাচনের পায়তারা দেখছেন তারা। নির্বাচনের প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য লক্ষ্য করছেন। প্রশাসনের সিদ্ধান্ত ভিন্নতা দেখেছেন। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এক যাত্রায় দুই ফল দেখছেন। কোথাও নমিনেশন গ্রহণ করা হয়েছে, আবার কোথাও বাতিল করা হয়েছে। জামাত ছাড়া নির্বাচনী প্রশাসনের বিরুদ্ধে জোরালো অভিযোগ তুলেছে এনসিপি। তারা বলছে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা একটি দলের পক্ষে কাজ করছে। নাম না বলেও তারা যে বিএনপির দিকে আঙ্গুল তুলছে তা স্বাভাবিক। কোট আনকোট আমি বলি, আরেকটি পাতানো নির্বাচন এর আশঙ্কা, আপনার বিশ্লেষণে এই আশঙ্কার বাস্তবতা কতটুকু? আমি প্রথমে বলি যে আমাদের প্রশাসন, পুলিশ, তারা এখনো নিজের পায়ে দাঁড়ায়নি। তাদের প্রবণতাটাই হচ্ছে কারো গায়ে হেলান দিয়ে থাকা, এবং সেটি সরকারে যখন থাকে তার গায়ে হেলান দিয়ে থাকা, আগামীতে যারা সরকারে যেতে পারে বলে তারা অনুমান করছেন তার গায়ে হেলান দিয়ে থাকা। কোথাও কোথাও যে বাড়াবাড়ি হচ্ছে, কোথাও কোথাও যে সে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করছে। দেখুন, এরা সবাই সুবিধাবাদী, এদের কোনো দল নাই, এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, কিন্তু তারা যারা ক্ষমতায় যেতে পারেন বলে মনে করেন তাদেরকে সুবিধা দিয়ে একটি জায়গা করে নিতে চান। এটি কিন্তু গর্হিত অপরাধ, এবং যেই নির্বাচনটি আমরা প্রত্যাশা করছি, এখানে নির্বাচনী প্রশাসনের, বিশেষ করে নির্বাচন কমিশনের জিরো টলারেন্সে যেতে হবে। আমরা নির্বাচনী কমিশনকে এখনো ওই জায়গায় দেখতে পাচ্ছি না। যেই মাত্র অভিযোগ আসবে, সেটা এনসিপি থেকে আসুক, জামাত থেকে আসুক, এমনকি কোথাও কোথাও যদি বিএনপি থেকেও আসে, আমরা অনেক ছোট দলকে কিন্তু দেখতে পাচ্ছি, স্বতন্ত্রকে কিন্তু দেখতে পাচ্ছি, আমরা প্রকৃষ্ট কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। দেখুন, নির্বাচনী অভিযোগের সবচেয়ে খারাপ দিকটি হচ্ছে ফলাফল ঘোষণার পরে আপনি অভিযোগটিকে তদন্ত করতে যান, এরপরে আর লাভ কি? ফলাফল তো হয়ে যায়। কাজেই প্রশাসনকে জিরো টলারেন্সে যেতে হবে। আপনি এক্সাম্পলারি পানিশমেন্ট দিবেন, যাতে করে 50 জন ডিসি বা 50 জন এমপি মেসেজ পেয়ে যায় যে তার এখানে নিরপেক্ষ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আপনাকে একটা অন্য উদাহরণ দিই, গণমাধ্যমের অবস্থা। গণমাধ্যম স্বাধীন স্বকীয় সাংবাদিকতা ভুলে গেছে, এবং হাসিনা আমলে গণভবন সাংবাদিকতা আমাদের একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। গত 17 মাসেও আমরা গণমাধ্যমকে বিভিন্নভাবে সফট হতে, তোয়াজ করতে, কোনো না কোনো দলের পক্ষে যেতে, কেননা আমাদের কারো কারো নিশ্চয়ই এই বিশ্বাস জন্মেছে যে এগুলো সাময়িক, আমাকে আবার পুরনো রূপে ফেরত যেতে হবে, পুরনো দলীয় কর্মকাণ্ড করতে হবে। এখন স্বাধীন প্রতিষ্ঠান গড়ে না উঠলে
আপনি কিন্তু কোনোভাবেই তার কাছ থেকে কোনো প্রফেশনাল Right. সার্ভিস পাবেন না। সেটি প্রশাসন হোক, সেটি পুলিশ হোক, সেটি গণমাধ্যম হোক। জি। আমরা গতকালকে একটি আলোচনা অনুষ্ঠানে ছিলাম, অনেক দু একটি ব্যতিক্রমী কথা হয়েছে, কিন্তু মূল প্রবণতাটা ছিল কিন্তু আবার একটি বড় দলের দিকে গণমাধ্যমের স্তুতি করার চেষ্টা, ঝুঁকে পড়ার চেষ্টা। এটি আমার ধারণা কমিউনিটিকে বন্ধ করতে হবে, আবার যার দিকে করা হয় জি। তাকেও খুব কঠোরভাবে দমন করতে হবে, তাকে মুখে বলতে হবে যে এই তৎপরতা যেন তার সামনে না ঘটে। জি। আমরা আশাবাদী হতে চাই যে নতুন নেতৃত্ব, তরুণ নেতৃত্ব যেন এগুলোকে গ্রহণ করেন। এটা কথা আপনি বলছিলেন যে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে এবং জিরো টলারেন্স থাকতে হবে নির্বাচন কমিশনারের। আপনি মনে করুন কোনো একটা জায়গায় হয়েছে যে কারণে বাদ পড়েছে, সেই কারণ থাকা সত্ত্বেও আরেকটা জায়গায় নমিনেশন যিনি দিয়েছেন উনি ওকে হয়েছেন, তাহলে যিনি সিদ্ধান্ত নিয়েছে পরে আপিল করার সুযোগ রয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে অনেক বাদ পড়া লোকজন সেখানে ঠিকঠাক মতো আবার বৈধতা পেয়েছেন। এখন প্রশ্ন হলো, যারা তাদেরকে অবৈধ ঘোষণা করেছিল তার প্রার্থিতা, সেই লোকটির তো সাজা হওয়া উচিত, একেবারে ইমিডিয়েটলি। কিন্তু সেটা যদি না হয় আমরা কিন্তু দেখছি যে তার কোনো লক্ষণ নেই, এবং এই কারণেই কিন্তু সেই পাতানো নির্বাচনের আশঙ্কার কথা বলা হচ্ছে। না, এই অভিযোগটি আপনার আমলে নিতে হবে, তদন্ত করতে হবে, শাস্তি দিতে হবে। ধরেন আপনি যেই প্রার্থীর কথা বলছেন, আমি ওরকম একটা প্রার্থীর কথা বলছি। উনি হয়তো ঢাকার বাইরের একটি জায়গায় তার বাতিল করা হয়েছে, ঢাকা শহরে কিভাবে টিকে গেছেন। উনি আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন যেভাবে তার ঢাকার বাইরের আসনটি বাতিল করা হলো, তার পেছনে কারা কারা জড়িত। এখন প্রশাসন যদি ওই ব্যক্তিবর্গের সাথে জড়িত হয় এবং ব্যাংক যদি তাদের সাথে কাজ করে ঋণ খেলাপি হিসাবে প্রমাণ, এটা একটা গুরুতর অভিযোগ। আশরাফ কাছে এটা কিভাবে হয়? একজন প্রার্থী এক জায়গায় বাতিল হয়েছে, আরেক জায়গায় বৈধ হয়েছে, এটি এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শিথিলতা প্রকাশ পায়, এটিতে পক্ষপাত প্রকাশ পায়। এবং আপনি দেখুন, নির্বাচন বাণিজ্য শুরু হয়ে গেছে, এবং আমরা যাদেরকে ভাবি যে তারা আমাদের রেফারি বা রেগুলেটর, জেলা প্রশাসন বলি অথবা ডিসি বলি, রিটার্নিং কর্মকর্তা, এরা যদি আপনার দলের দিকে পতাকা তোলে, এর চেয়েতে লজ্জার, এর চেয়েতে দুঃখের আর কিচ্ছু থাকতে পারে না। যেমন দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে এক জায়গায় নমিনেশন বৈধ হয়েছে, অন্য জায়গায় বাতিল হয়েছে, এটা তো স্পষ্টভাবে একটা প্রশাসনিক পক্ষপাতের প্রমাণ। নির্বাচন কমিশনকে এরকম 4-5টি অভিযোগ সামনে এনে পরিষ্কার বলতে হবে কোন পক্ষ রাইট, কোন পক্ষ রং, এবং যারা এটা করেছে তাদের তদন্ত করে আপনাকে বলতে হবে কেন তারা করেছে। আমি কিন্তু বলছি না যেটা বেখেয়ালি হয়ে করেছে, এটির পেছনে ষড়যন্ত্র আছে, এর পেছনে টাকা পয়সার খেলা আছে। আপনি এমন শাস্তি দেন, যখন দেখেন প্রশাসনে যেরকম শুদ্ধাচার পুরস্কার হয়, উল্টোটাও তো হওয়া দরকার, যাতে তার কলঙ্কময় একটি জীবন হয় যে উনি নির্বাচনী পরিচালনার সময় খারাপ কাজ করেছেন। দেখুন, গত 3টি নির্বাচনে যারা ছিল পরিচালনায়, তাদেরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি কিন্তু আমি সাধুবাদ জানাই। প্রশাসনে একটি মেসেজ গেছে যে আপনি খারাপ নির্বাচন করলে আপনাকে আগামীতে কিন্তু, বাংলাদেশের রাজনৈতিক বাতাস কখন কোন দিকে ঘুরবে, আগামীতে কিন্তু আজকের যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদেরকে সচেতন হয়ে কাজ করতে হবে, যাতে আগামীতে অনিয়মের তদন্তে তারা ধরা না পড়েন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। এনসিপির একটা অভিযোগ হলো যে নির্বাচনী প্রশাসন একটি দলের পক্ষে কাজ করছে। এটি কি একটা বিচ্ছিন্ন অভিযোগ হিসাবে দেখবেন, নাকি কোনো রাজনৈতিক প্রবণতা হিসাবে দেখবেন? আমি প্রথমে আপনাকে আমাদের দেশের একটি প্রবণতা বলি। আমাদেরকে শেখানো হয়েছে আপোষকামী হতে, আমাদেরকে শেখানো হয়েছে ভীরু হতে, এবং আমাদেরকে শেখানো হয়েছে সাহস না করতে আর সত্য কথা না বলতে। দেখুন, আমাদের গায়ে লাগতে পারে, বাট এভাবেই সমাজটি
নির্মিত। কাজেই এইখানে প্রশাসন এবং পুলিশ এবং যাদের হাতে কিছুটা ক্ষমতা, এমনকি আইন বিভাগ এবং আদালত, তারা বুঝতে চেষ্টা করে ক্ষমতা কার কাছে। সবসময় যে রাষ্ট্র ক্ষমতা তা কিন্তু না। যে কোনো সোর্স অফ পাওয়ারকে তারা আইডেন্টিফাই করতে চায়। অতীতে যেরকম বটগাছের নিচে সে পূজা দিত বা পদলেহন করত, সেরকম পদলেহনের জন্য সে একটি পা খোঁজে। আগামী নির্বাচনে কারা আসতে পারেন এইরকম একটি আভাস তারা পাওয়ার চেষ্টা করছেন এবং অনেকটা প্রকাশ্য। কাজেই তাদের মধ্যে ওই প্রবণতাটি দেখা গেছে। তিনি তার পেশাগত দক্ষতা যোগ্যতাকে সামনে না এনে তিনি তার নৈকট্য অথবা তার মানে যতটুকু ক্ষমতা আছে দলের পেছনে ব্যয় করে আগামীতে সুবিধা নেওয়ার সেই পথে হাঁটছেন। এনসিপির অভিযোগ আমি মনে করি আরও টু দ্য পয়েন্ট হওয়া উচিত। কেননা পুরো দেশে এই চিত্র ঘটছে সেটি হয়তো না, কিন্তু কোথাও কোথাও ঘটছে সেটি কিন্তু আমরা টের পাই। এবং অফিস আদালতে কথা বললে বোঝা যায় যে কে কোন রাজনৈতিক ওরিয়েন্টেশনকে 15 বছর আটকে রেখেছিল, এখন আবার নতুন বয়ান দিচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেদিন আমি একটি সরকারি অফিসে গেছিলাম, সেই ব্যক্তিবর্গকে আমি দেখলাম নতুন রাজনীতির গল্প বলতে যারা হাসিনা আমলে সবচেয়ে অ্যাক্টিভ ছিলেন এবং কোনো লজ্জা শরম ছাড়াই তারা এই আমলেরও একজন একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। তারা পদ পদবি বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তারা কথায় কথায় রাজনৈতিক নেতাদের নাম বলছেন, তার সাথে আত্মীয়তা নৈকট্য এগুলোকে সামনে আনছেন। আপনার এই জায়গাগুলোকে কেটে দিতে হবে। ওই রাজনৈতিক নেতাকে মনে রাখতে হবে তার নাম বিক্রি হচ্ছে এবং তিনি যদি এর থেকে কোনো সুবিধা পান সেখান থেকে তাকেও বাদ দিতে হবে। এইভাবে যদি আপনি দলকে বা রাষ্ট্র ক্ষমতাকে পরিচালনা না করেন, কোনো দলের জন্য কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষমতা এখানে নিশ্চিত না। আশরাফ ভাই স্যার, আরেকটা বিষয় আমরা এই টক শোতে আলোচনা করেছিলাম, আপনার সঙ্গে করেছিলাম, কিন্তু এটা ইদানিং আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। বিশেষ করে এই মনোনয়নপত্র যাচাই বাছাই আমরা লক্ষ্য করলাম যে এটা গুরুত্ব আরো বেড়ে গেছে। সেটি হলো যে আমরা দেখেছি যে ছাত্রলীগ, যুবলীগ এই পরিচয়ে প্রশাসনের লোকজন চাকরি করতেন। এখন আবার নতুন করে এসছে কে ছাত্র শিবির করতেন, কে ছাত্র দল করতেন। এই পরিচয়টা সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। দুটো প্রবণতা। একটি প্রবণতা হলো জামাত ইসলামের বা শিবিরের লোকজন বলছে অমুক ছাত্র দল করত, আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অমুক ছাত্র শিবির করত। এর মানেটা হলো যে এদের আমলা বা যে পরিচয়টা ব্যুরোক্রেট, সেই পরিচয়টা লুপ্ত হয়ে যাচ্ছে, দলীয় পরিচয়টা সামনে চলে আসছে। এবং কেউ কেউ এই দলীয় পরিচয় নিয়ে, যেটা আমরা বলছিলাম প্রমোশন বাগিয়ে নেওয়া, সুযোগ সুবিধা নেওয়া, সেটা করেছে। কিন্তু প্রবলেমটা হলো ইদানিং আরেকটা প্রবণতা আসছে, এটার সাথে যোগ হয়েছে, যেটা যে দলটি ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এখন দেখা যাচ্ছে সবাই সেই দলের অনুসারী। এটা অদ্ভুত ব্যাপার। এখন বিএনপির একজন লোক বলছিলেন সেদিন যে এখন তো বিএনপি ছাড়া আর কিছু দেখি না, সব দিকে বিএনপি, ব্যবসায়ী বিএনপি, সাংবাদিক বিএনপি, আমলা বিএনপি, সব বিএনপি। তাহলে কি দাঁড়ালো? ওই যে আমি বললাম যে আমাদেরকে জাতীয়ভাবে শেখানো হয়েছে সত্যি কথা না বলতে, সাহস না করতে এবং তোষামোদি করতে। এর থেকে আমরা বেরোতে পারিনি। কিন্তু এটা তো ক্ষতি, শেষ পর্যন্ত ক্ষমতা গেলে কিন্তু দলগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমি আপনাকে বলি, আমি গতকালকে পরশুদিন আমার যে গ্রামে গেলাম, গত 15 বছরে ওখানে বিএনপির একটি সাইনবোর্ড, একটি পোস্টার কিংবা একটি ব্যানার আমি খুঁজে পাইনি। আমি দেখার চেষ্টা করেছি যে বহুদলীয় গণতন্ত্র দেশে আছে কিনা। বিএনপি ক্ষমতায় না যাক, কিন্তু একটা ইউনিয়ন, একটা থানা, একটা গ্রামে তো তার একটা অফিস বা একজন কর্মী। তখন অফিস রাখা একটা কঠিন ছিল না, কঠিন ছিল। এখন দেশের কোথাও কিন্তু বিএনপি ছাড়া আমি অন্তত অন্য কোনো দলের 2-1টি জামাতের অবস্থান দেখেছি। আমি বলতে চাচ্ছি যে 90% মানুষ যারা এখন আপনাকে বিএনপি পরিচয় দেয়, তারা বিএনপির কেউ না। তারা এই দলের থেকে সুবিধা নেওয়ার জন্য নিজেকে তৈরি করেছেন। এখন আপনি যে ব্যুরোক্রেট বা আমলা, যাকে রাষ্ট্র পয়সা দেয় আপনার আর আমার ট্যাক্স থেকে, তাকে বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে, সেটি কি নিজেকে জামাত বলার জন্য অথবা বিএনপি বলার জন্য? নিশ্চয়ই না। এটি গর্হিত অপরাধ। বরং তিনি রিটায়ারমেন্টের আগে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করা, এটি কিন্তু তার প্রোটোকলের বাইরে। কাজেই আমরা কেন দেখতে পাচ্ছি না যে তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে অথবা তাদেরকে মানে বলা হচ্ছে যে এইরকম করে আচরণ না করতে? এটি ভয়ঙ্কর। যে কারণে বাংলাদেশ বিগত সময়ে মানে খারাপ অবস্থায় গেছে, ঠিক এই কারণটি এখন ভিন্ন রঙে আপনার আর আমার সামনে আসছে। এখন এই জায়গা থেকে কি করে বেরোবে, এটি কিন্তু আমার মনে হচ্ছে যে একটা
মারাত্মক অসুখ। আরেকটা প্রবণতা আসছে, আপনি দেখবেন যে এমন এমন লোক বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমানের প্রশংসা করছে। আমরা যেহেতু গণমাধ্যম কর্মী, আপনি আরো খুব ক্লোজলি জানেন এরা অতীতে কি করেছে আমরা কিন্তু জানি। তারেক রহমানের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য হেন কোনো কর্ম নেই যেটা তারা করেনি। এখন তারা তারেক রহমানের পক্ষে নেমেছে। জামাত ইসলামের মধ্যে আরেকটা মানে অদ্ভুত একটা প্রবণতা লক্ষ্য করা যায়, সেটি হলো আপনি জানেন জামাত একটি ক্যাডার ভিত্তিক সংগঠন। তাদের রুকনরা হলো সর্বোচ্চ ক্যাডারের এবং ভেতরের লোক বলে পরিচিত। এখন রুকন হওয়ার প্রবণতা চলে গেছে, খুব বেশি বেশি বেড়ে গেছে। কত রুকন হওয়া যায়, মানে তাহলে কি দাঁড়ালো সব মিলিয়ে? প্রথমে জামাত ইসলামের কথা বলি। জি। দেখুন, এই দলটির ব্যাপারে অনেক বিতর্ক আছে, স্বাধীনতা যুদ্ধ নিয়ে, ধর্মের অপব্যবহার নিয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জিনিস জামাত ইসলামী আগে মেনটেন করতো, সেটা হচ্ছে যে তার একটা শুদ্ধ নৈতিক রাজনৈতিক চর্চা আছে। আপনি তার রাজনীতি পছন্দ না করলেও এটি কিন্তু আমরা অবজার্ভ করতাম। সাম্প্রতিক সময়ে দেখতে পেলাম তার দলে যাদেরকে তারা ভেরালো এবং বিতর্কিত ব্যক্তিবর্গকে দলে নিল, অথবা যেইভাবে তাদের সদস্য বাড়ছে বলে মনে হচ্ছে, তাদের মধ্যেও কম্প্রোমাইজ করার একটা প্রবণতা দেখছি। ক্ষমতা কিন্তু মারাত্মক খারাপ জিনিস, কারণ ক্ষমতার লোভে পড়ে আপনি আপনার নীতি নৈতিকতা বিসর্জন দিতে পারেন এবং সেটি দেখা যাচ্ছে। এখন বিএনপির ব্যাপারে আসলে সতর্ক হতেই হবে, কেননা এই প্রবণতা যদি থাকে, আপনি যে গণমাধ্যমের অনুষ্ঠানটার কথা বললেন, সেখানে আমি এমনও ব্যক্তিবর্গ দেখেছি যারা ফ্যাসিবাদী শাসনে প্রোপাগান্ডার জন্য নিজেকে নিয়োগ করেছিলেন, উৎসর্গ করেছিলেন। তিনি গণভবনের সেই কুখ্যাত প্রেস কনফারেন্সগুলোতে থাকতেন, তিনি বয়ান তৈরি করতে সাহায্য করতেন, এমনকি জুলাই আগস্টে ছাত্রদেরকে সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে তার সংবাদপত্র কিংবা অনলাইনে শেষ দিন টেলিভিশনে শেষ দিন পর্যন্ত সার্ভিস দিয়ে গেছেন। আমি এমন এক লোক দেখলাম টেলিভিশনের, আমি বিস্মিত হয়েছি। এখন আমি আপনাকে একটা কথা বলি, যাদেরকে বিএনপির নিশ্চয়ই একটি মিডিয়া সেল আছে, সেই মিডিয়া সেল থেকে তো দাওয়াতপত্র দেওয়া হয়েছে, তাদের কি সেই ধারণা নাই যে কারা আসলে? দেখুন, গণমাধ্যমে আপনি আমি যদি বলতে পারি, তাদের তো সেই ধারণা থাকতে হবে। একই ঘটনা প্রশাসনে, একই ঘটনা পুলিশে। দেখুন, কেউ যদি খারাপ কাজ করে থাকে, তাকে আপনাকে শাস্তির আওতায় আনতে হবে, নাহলে খারাপ কাজ কিন্তু কোনোদিন বন্ধ হবে না। ওনার উদাহরণ বা এরকম উদাহরণ দিয়ে কিন্তু আগামীতে অনেক মানুষ বিভ্রান্ত হবেন এবং তারা সঠিক পথে থাকবেন না। তারা মনে করবেন খারাপ পথে থেকেও আগামীতে সুবিধা পাওয়া যায়। কাজেই আমাদের ক্ষমতায় যাবে জনগণের ইচ্ছায়। এই যে আপনি এত প্রশাসনের কথা বলছিলেন, ষড়যন্ত্রের কথা বলছিলেন, রাজনৈতিক সমর্থনের কথা বলছিলেন, এগুলো দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ীভাবে কেউ ভালো অবস্থানে যেতে পারেনি। মানুষের মন জয় করা, মানুষের সমর্থন পাওয়া, এটি হচ্ছে নির্বাচনের সবচেয়ে বড় শর্ত। সেই পথে হাঁটতে পারলে দলগুলো ভালো করবে বলে আমার ধারণা। আরেকটি অন্য প্রসঙ্গে যাই। আমাদের দেশে ক্রিকেট নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, রাজনীতি, কূটনীতি এবং জাতীয় মর্যাদার ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মূলত আইপিএল থেকে আমাদের তারকা খেলোয়াড় মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়তে এটা কিন্তু শেষ হয়নি। আপনি জানেন যে আগামী টি-20 বিশ্বকাপে খেলতে ভারত সফর না করার ব্যাপারে অনড় অবস্থান রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং এমনকি পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার বলেছে যে তারা বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। বিসিবি ভেন্যু পরিবর্তন কথা বলেছে, বাংলাদেশ বলছে তারা শ্রীলঙ্কায় খেলবে, ভারতও নয়। জয় শাহ হলেন আইসিসির প্রধান, তবে তার বড় পরিচয় হলো তিনি বিজিবির দ্বিতীয় প্রধান ব্যক্তি এবং দেশটির ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। আইসিসি যদি এই বাংলাদেশের দাবি না মানে, তাহলে তো আইসিসির নিরপেক্ষতার প্রশ্ন উঠতেই পারে এবং উঠবেই। আমরা লক্ষ্য করছি যে ভারতীয় মিডিয়াই বলছে যে বাংলাদেশের অনড় অবস্থান অনেকটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছেন জয় শাহ, কারণ আইসিসিকে বিশ্বকাপের অখণ্ডতা বজায় রাখতে হবে, না রাখলে তার ডিসক্রেডিট। কি বলবেন? দেখুন, প্রথমত আমি বলি, এটি ব্যক্তি নিরাপত্তার প্রশ্ন না। মানে আজকে যদি বাংলাদেশ টিমের প্রতিটি খেলোয়াড়কেও নিরাপত্তা দেওয়ার কথা বলে, তারা প্রস্তাব দিয়েছিল কিন্তু বাংলাদেশ মানে নাই, এই ব্যাপারটি তা না। ব্যাপারটি হচ্ছে দুটি রাষ্ট্রের মর্যাদার প্রশ্ন। আপনি যখন বাংলাদেশি একজন ক্রিকেটারকে তাদের অভ্যন্তরীণ টুর্নামেন্ট থেকে বাতিল করেন এবং তার নাগরিক পরিচয়ের কারণে, তার ধর্মীয় পরিচয়ের কারণে, ব্যাপারটি যদি তাই হয়, আপনি ওই রাষ্ট্রকে এই খেলা থেকে বিরত রাখার জন্য অ্যাক্ট করেছেন। এটা আমরা যেরকম অ্যাক্ট অফ ওয়ার বলি, এই ক্রিকেটেও কিন্তু তাই। ক্রিকেট কোনো অংশে কম না। কাজে ভারত যখন এই অ্যাক্টটি করে, তাদের অনেক বিবেচনা করে করা উচিত ছিল।
কারণ এখন যেটি বাংলাদেশের অধিকার সেটি হচ্ছে সে এই মর্যাদা হানি ঘটিয়ে জি, সে ভারতের ভূমিতে খেলতে যাবে না। আপনি এটি কিন্তু বাংলাদেশ একা না, অতীতে অনেক দেশ করেছে এবং আইসিসিকে সেটি মেনে নিয়ে ভেন্যু চেঞ্জ করতে হয়েছে, নতুন ভেন্যু খুলতে হয়েছে বাংলাদেশের জন্য সেরকম একটি জিনিস করবে বলে। জি। আরেকটা জিনিস বলি যে এটি শুধুমাত্র ক্রিকেট অর্গানাইজেশন করলে আলোচনাটা এক জায়গায় থাকতো, এর পেছনে ভারতের রাজনীতি যুক্ত, উগ্রবাদী হিন্দুরা যুক্ত, ভারত সরকার যুক্ত। কাজেই এতগুলো পক্ষ যখন বাংলাদেশের একজন নাগরিকের খেলা না খেলা নিয়ে কথা বলেন, তখন সেটা ক্রিকেট থাকে না। সেটি কিন্তু আর ক্রিকেট থাকে না। আরেকটা জিনিস হচ্ছে কোন প্রেক্ষাপটে হয়েছে। জি। গত 16 মাস ধরে ভারতের সাথে কার্যত আমাদের কূটনৈতিক যোগাযোগ নেই এবং গত 16 মাস ধরে ভারত আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে কোনো কাজের ভেতরে নেই। তারা বারবার বলছেন যে নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করবেন। ভারত সরকার ডিসাইড করার কে যে তারা কোন সরকারের সাথে কাজ Right. করবেন? বাংলাদেশে আজকে অন্তর্বর্তী সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, বিএনপির সরকার হোক কিংবা অন্য কোনো দলের সরকার হোক, ভারতকে বাংলাদেশের জনগণের রায় মেনে ওই সরকারের সাথে কাজ করতে হবে। এখন ভারতের এই পরিবর্তন ভারতের জন্য অত্যন্ত অস্বস্তিকর, কারণ এই পরিবর্তনের পেছনে ভারতের অনেক অবদান আছে উল্টো দিকে, জি। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার রাখার জন্য। পেছনে। কাজেই এটি শুধু ক্রিকেট না, হুম। এটি আমাদের বৈরিতার পটভূমিতে ভারতের পুরো রাষ্ট্রযন্ত্রের মনোভাবটি প্রকাশ করেছে। আপনাকে বলি, বাংলাদেশে যেহেতু এরকম অ্যাক্ট অথবা সংখ্যালঘুদের সাথে কিছু হলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিজেপির জন্য সুবিধা হয়, হ্যাঁ। ওই জন্য বিজেপিকে আপনি কখনো কখনো অকওয়ার্ড পজিশন নিতে দেখেন। ধরেন জয়শঙ্কর ঢাকায় এসছে তার 2 দিন আগে, তারপরে আমরা এই ঘটনাটি ঘটতে দেখলাম। ভারতকে আগে ঠিক করতে হবে তিনি প্রতিবেশীর সাথে তার অভ্যন্তরীণ রাজনীতি মিলাবেন কিনা, নাকি তিনি প্রতিবেশীর সাথে একটি কূটনৈতিক যোগাযোগ রেখে কাজ করতে চান। এই বলটি কিন্তু ভারতের কোর্টে, আমাদের কোর্টে না। আর একটা বিষয় মানে স্পষ্ট হয়েছে, সেটি হলো যে আপনি জানেন যে বিসিবি প্রথমে একটি চিঠি দেয় আইসিসিকে, দ্বিতীয়বার যে চিঠিটা দিয়েছে গত বৃহস্পতিবার, সেখানে আসলে পুরো প্রেক্ষাপটটা পাল্টে দিয়েছে। কারণ সেখানে পরিষ্কার বলেই দেওয়া হয়েছে যে ভারতে তারা খেলবে না, বাংলাদেশ খেলবে না। কারণ সেখানে শুধু নিরাপত্তার কথা বলা হয়নি, সাথে সাথে বলা হয়েছে জাতীয় মর্যাদার কথা। মানে চিঠিতে বলা হচ্ছে জাতীয় মর্যাদা আঘাত করা হয়েছে। আমরা দেখলাম যে ভারতীয় মিডিয়া এনডিটিভি বলছে যে বিসিবির দ্বিতীয় চিঠির পর আসলে ঘটনাটা অন্যরকম হয়ে গেছে। তাহলে কি আমরা বলতে পারবো আশরাফ কায়সার যে বাংলাদেশ এবার আর কোট আনকোট বলি যে নমনীয় অংশীদার হতে চায় না? আমরা ভারতের সাথে গত 17 মাস ধরে যেটি করতে পেরেছি সেটি হচ্ছে যে সম অবস্থানে জি, চোখের দিকে তাকিয়ে একই হাইটে দাঁড়িয়ে কথা বলতে শিখেছি। জি, আমি কিন্তু একেবারেই মনে করি না যে ভারতের সাথে রাজনৈতিক বৈরিতা, অর্থনৈতিক বৈরিতা এটি আমাদের দিক থেকে তৈরি রাখা উচিত। রাইট। কিন্তু যেটি করা উচিত, আমরা যে একটা উপনিবেশ হয়ে গেছিলাম, আমরা যে একটা কলোনিয়াল অ্যাটিটিউড পেতে শুরু করেছিলাম, আপনি খেয়াল করে দেখবেন যে প্রণব মুখার্জির সাথে রাজনৈতিক দলের নেতারা সব বিভিন্ন দলের যেভাবে দাঁড়িয়েছিল তাতে মনে হয়েছে যে সিকিম বা ভুটানের কোনো একটি হ্যাঁ। ছবি হয়তো এটি। আমরা এই জায়গা থেকে একটা সমমানের, সমমর্যাদার, এক ইকুয়াল রেসপেক্টের জায়গায় আসতে পেরেছি বলে আমার ধারণা। এবং আমার মনে হয় যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, এই যে আমরা বারবার বলছি যে বাংলাদেশপন্থী একটি রাজনীতি করার, এটি কিন্তু অতীতে আমরা খুব একটা দেখিনি, এবং কোনো দলের ক্ষেত্রেই কিন্তু খুব একটা দেখিনি। কাজেই বাংলাদেশের মর্যাদা যে কত বড় এবং উঁচু এটি ভারতকে উপলব্ধি করতে হবে, এবং বাংলাদেশ রাষ্ট্র এই প্রথম তার ইন্টারেস্ট রেখে কাজ করতে চায়। আমাদের জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, জি, জি। সেটি অর্থনীতির ক্ষেত্রে, সেটি রাজনীতির ক্ষেত্রে, সেটি এমনকি আমাদের যে অবিভক্ত সীমানা রয়েছে কিংবা আমাদের শেয়ার্ড রিভারগুলো রয়েছে সেই ক্ষেত্রেও। কাজেই এটি একটি নতুন বাংলাদেশ। এই বাস্তবতা ভারতকে মেনে তার অন্যান্য কৌশলগুলো প্রণয়ন করতে হবে বলে আমার ধারণা। আশরাফ কায়সার, আপনি লক্ষ্য করেছেন যে এই যে শুধু ভারতে না যাওয়া এটাই নয়, আর একটা ঘটনা কিন্তু রয়েছে, আগের থেকে সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো যে আইপিএল এর সম্প্রচার বন্ধ করা হবে। এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত, ছোট সিদ্ধান্ত, কারণ এটা অর্থনীতির সাথে জড়িত রয়েছে। আপনি কি মনে করেন যে এই সংকট দক্ষিণ এশিয়ার ক্রিকেটে ভারত কেন্দ্রিক ক্ষমতার কাঠামোকে প্রথমবারের মতো একটা প্রকাশ্য চ্যালেঞ্জ করছে? নিশ্চিতভাবেই করছে, এবং আমি কিন্তু আইপিএল এর সম্প্রচার বন্ধের পক্ষে। জি, কেননা আপনি যখন কোনো সিদ্ধান্ত
পরিবর্তন করতে চান কিংবা মানে দেখতে চান যে তাদের রিয়েলাইজেশন হয়েছে কিনা, আপনাকে অর্থনৈতিক জায়গায় হাত দিতে হবে। বাংলাদেশে আপনার মনে আছে একসময় ভারতীয় চ্যানেলগুলো তাদের বিজ্ঞাপন প্রচার করত। জি জি। তারপরে আমরা যখন ক্লিন ফিড চাইলাম, প্রথম দিকে তারা বলতে শুরু করলো এটা টেকনিক্যালি পসিবল না। এখন সব হাস্যকর। চ্যানেল কিন্তু ক্লিন ফিড আপনাকে দিচ্ছে, বিকজ এই ভিউয়ারশিপ তার দরকার। আমরা এটাকে বলি টিআরপি। এটা আবার বিজ্ঞাপনের বাজারে সেটা বিক্রি করে যে বাংলাদেশে এত কোটি দর্শক আমার রয়েছে। একই ঘটনা আইপিএল এর আজকে 18 কোটি মানুষের দেশ, এবং আমরা তো ক্রিকেট পছন্দ করি। আইপিএল ইজ এ ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট, কাজেই আইপিএল এর ভিউয়ারশিপ এখানেও রয়েছে। কিন্তু আপনি যখন আমাদের মুস্তাফিজকে বার দিবেন, নিষিদ্ধ করবেন, তখন তো আমি আইপিএল দেখব না। এটি একের সাথে অন্যটি জড়িত। কাজে আমার মনে হয় যে বাংলাদেশ একটা ফার্ম ফুটিংয়ে দাঁড়িয়েছে, এবং প্রতিবাদটি আজকে ক্রিকেটের অঙ্গনে যেমন যাওয়া উচিত, আন্তর্জাতিক অঙ্গনেও তেমনিভাবে যাওয়া উচিত। যে বাংলাদেশে ভারতের প্রতিবেশী হিসাবে বাংলাদেশ তার একটা ইউনিক অবস্থান দাঁড় করাচ্ছে। দেখুন, ভারতের অনেক আচরণ কিন্তু মোরল্লিপনা হিসাবে প্রতিবেশীরা অভিযোগ করেন। আমার মনে হয় ভারতের জন্য চূড়ান্ত সময় যে বাংলাদেশের প্রতিবাদগুলোকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে, জনগণের অধিকারের দৃষ্টিভঙ্গিতে দেখে তাদের কিছু কৌশল পরিবর্তন করা। আশরাফ কাছে আপনি জানেন যে যেটা আপনি বলছিলেন যে আসলে সেটাকে আমরা বলি যে বিগ ব্রাদার সিনড্রোম, এটা ভারত দীর্ঘদিন ধরে ভুগছে, এবং সেটা আসলে একটু ক্ষয়ের পথে, ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। একটা সোজা সাপটা একটা প্রশ্ন আপনাকে করি, সেটি হলো এই যে বাংলাদেশ ভারতের লড়াই, এটা কি কেবলই লড়াই, নাকি ছোট দেশগুলোর সম্মান ও নিরাপত্তা নিয়ে বড় শক্তির আধিপত্যের বিরুদ্ধে একটি নজির হিসাবে দেখবেন আপনি? আমি কিন্তু আধিপত্যের বিরুদ্ধে নজির হিসাবে দেখব। কেননা চিরায়তভাবে যখন দুজন প্রতিবেশীর মধ্যে একটি দেশ বড় হয়, তার শিল্প সংস্কৃতি মোর পাওয়ারফুল হয়, তার অর্থনীতির আকার বড় হয়, তার সাথে কিন্তু একটি ক্ষুদ্র প্রতিবেশীর বা ছোট প্রতিবেশীর সহ অবস্থান কিন্তু জটিল বিষয়। আমাদের এখানে এই যে নতজানু পররাষ্ট্রনীতি, এটি কিন্তু 54 বছরে আমরা ক্রমাগত দেখিয়েছি, দুই একটি সময়ের ব্যতিক্রম ছাড়া। তারপরে আপনি দেখেন রাজনীতিটি, এখানে লজ্জার বিষয় বাংলাদেশের রাজনীতিবিদ দিল্লিতে গিয়ে শুনে আসেন এই নির্বাচনে তার ভূমিকা কি হবে। এটি সিকিমে হতে পারে, ভুটানে হতে পারে, কিংবা আপনার নর্থ ইস্টের কোনো রাজ্যে হতে পারে, কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই যে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলি, আমরা মুক্তিযুদ্ধকে গর্বের বিষয় মনে করি, আমাদের পরিচয়ের অংশ মনে করি, তার বিনিময়ে আপনি তো এই কাজ করতে পারবেন না। আপনি সেই রাজনীতিবিদ যদি হন যিনি দিল্লিতে যায় নির্বাচনের আগে, তাহলে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ না, রাজনীতিবিদ তো দূরের কথা। ভারত দীর্ঘদিন আমাদের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, এগুলোকে প্রতিরক্ষা নীতি, এগুলোর উপরে খবরদারি করে একটা অবস্থান দাঁড় করিয়েছে। সর্বশেষ যেটি আমি খেয়াল করলাম, আপনি জানেন যে সফট ন্যারেটিভ এখন পৃথিবীতে খুব জরুরি বিষয়। আপনি কতটা কার্যকর। 1971 সালের মুক্তিযুদ্ধকে ভারত ইতিহাস বিকৃতি করে এমন সব সিনেমা বানানো শুরু করলো যেটি 71 সালে ঘটেনি, এবং 71 সালে কেউ জানতও না। এটি কল্পকাহিনী। যে কল্পকাহিনীতে আপনি খেয়াল করে দেখবেন যে আমেরিকা যখন মুভি বানায় রাশিয়াকে কি অবস্থায় দেখায়, আবার ভারত যখন মুভি বানায় পাকিস্তানকে কি অবস্থা। একইভাবে তারা বাংলাদেশের যুদ্ধকে তাদের একমাত্র গৌরবের বিজয়ের সময় বলে বাংলাদেশকে এক্সপ্লয়েট করে আমাদের স্বাধীনতা স্বাধিকার বাংলাদেশ নেই। দুর্ভাগ্য কি জানেন, এটি ভারত সরকার তার অর্থ দিয়ে করলো। বাংলাদেশ সরকার আপনার মুজিব বলে যে সিনেমাটি করেছে, সেখানে মুক্তিযুদ্ধ নেই, সেখানে মুক্তিযোদ্ধারা নেই, সেখানে যুদ্ধকালীন প্রধানমন্ত্রী নেই, যুদ্ধকালীন ক্যাবিনেট নেই। তাহলে বাংলাদেশ কি করলো? আবার আপনি হায়ার করেছেন একজন ভারতীয় পরিচালককে, তার মধ্যে অর্থবিত্ত যা খরচ হয়েছে সেটির কোনো হিসাব নেই। এমন একটি সময়ও আমরা পার করেছি যে আমাদের টাকায় ওই পরিচালক সিনেমা বানিয়েছেন যেখানে আমাদের মুক্তিযুদ্ধ নেই। সিনেমাটি দেখে আমার মনে হয়েছে মুক্তিযুদ্ধ কোথায় গেল, এবং মনে হচ্ছে যে এটা ভারতীয় সৈন্যদের জয় জয়কার, মনে হচ্ছে যে তারাই হচ্ছে যুদ্ধটি করেছে পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু 9 মাস ব্যাপী যুদ্ধটিকে টিকিয়ে রাখা এবং আমাদের মুক্তিযোদ্ধাদের যে অবদান, এটি যখন স্ক্রিপ্টে ছিল না, সেটি ওই সরকার অনুমোদন দিয়েছেন এবং তারা ফিল্মটি বানিয়েছেন।
আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।